বাংলা শুদ্ধ বানান বিষয়ক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার হোসেন। গত পর্বে আমি বাংলা বানান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি বহুল ব্যবহৃত জনপ্রিয় কিছু শব্দ নিয়ে আলোচনা করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে শুরু করতে চাই। শব্দটি হচ্ছে স্বাগতম। এই শব্দটি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, তবে মজার বিষয় হচ্ছে এই শব্দটি ভুল। আপনারা কখনোই এটি লিখবেন না। কেন ভুল? একটু বিশ্লেষণ করি। যদি এই শব্দটিকে আমরা একটু ভেঙে লিখি তাহলে পাচ্ছি সুযোগ আগতম। খেয়াল করুন, আগতম বলে কোনো শব্দ বাংলায় নেই। সুযোগ আগতম, স্বাগতম। যেহেতু আগতম শব্দের কোনো অর্থ নেই, সেহেতু এই শব্দটি ভুল। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব স্বাগত। হ্যাঁ, এই শব্দটি একটু বিশ্লেষণ করি। সুযোগ আগত। আগত আগত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আগমন করেছে এমন বা আগমন ঘটেছে এমন। এই আগত শব্দের আগে সু উপসর্গ যুগে গঠিত হয়েছে স্বাগত। আমরা এই শব্দটি লিখব। স্বাগত শব্দটির যদি এবার অর্থ আমরা বিশ্লেষণ করি তাহলে পাই যে আগমন শুভ হোক এমন কিছু বোঝাতে স্বাগত শব্দটি ব্যবহৃত হয়, অর্থাৎ ইংরেজি ওয়েলকাম এর বাংলা হচ্ছে স্বাগত। এবার আমি যদি আরেকটু যোগ করি এর সাথে, অনেকে লিখতে চান যে সুস্বাগত। এটিও কিন্তু ভুল। আমরা যে স্বাগত শব্দের আগে সু শব্দটি ব্যবহার করব না, কারণ এমনিতে সু উপসর্গ যুক্ত হয়েছে। আমরা কেন শুধু শুধু সু উপসর্গ যোগ করব আবার? তাহলে যে সুস্বাগতম, সুস্বাগত এই শব্দগুলো ভুল, শুদ্ধ হচ্ছে স্বাগত। আশা করি আজকের পর থেকে আপনাদের আর কখনো ভুল হবে না। যাচ্ছি পরবর্তী শব্দে। এবার যে শব্দটি লিখব সেটি অনেকের কাছে বেশ পরিচিত, যেমন সার্বজনীন নাকি সর্বজনীন? সার্বজনীন, সর্বজনীন কোন শব্দটি শুদ্ধ? সত্যিকার অর্থে এই দুটি শব্দই শুদ্ধ, তবে একটু প্রয়োগ ভিন্ন। উপরে যে সার্বজনীন আছে এই শব্দের অর্থ হচ্ছে সকলের মধ্যে যিনি প্রবীণ বা জ্যেষ্ঠ বা সকলের যোগ্য অর্থে সার্বজনীন শব্দটি ব্যবহৃত হয়। আর সর্বজনীন শব্দটি হচ্ছে যে সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত বা সকলের জন্যে মঙ্গলকর, কল্যাণকর ইত্যাদি বোঝাতে সর্বজনীন শব্দটি ব্যবহৃত হয়। যেমন হিন্দু সম্প্রদায় যখন লিখেন যে সর্বজনীন দুর্গোৎসব, এটি শুদ্ধ। তবে এক্ষেত্রে সার্বজনীন দুর্গোৎসব লিখলে শব্দটি ভুল হবে, যদিও আমরা বিভিন্ন অনুষ্ঠানে এই শব্দের ভুল প্রয়োগ দেখতে পাই। আশা করি বুঝতে পেরেছেন। এবার যাচ্ছি গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দে। এই শব্দগুলো আপনারা প্রতিনিয়ত লিখেন। যদি একটু নিয়ম আয়ত্ত করতে পারেন আপনারা, তাহলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যাচ্ছি পরবর্তী শব্দে।
অঙ্ক সঠিক, নাকি অঙ্ক এইভাবে লিখলে সঠিক? উপরের শব্দে উয়ের সাথে ক যুক্ত, নিচের শব্দে অনুস্বার এরপর ক। কোন শব্দটি সঠিক? আশা করি অনেকে বুঝতে পেরেছেন যে উপরের শব্দটি সঠিক, এটি ভুল। কেন? যদি একটু সন্ধি বিশ্লেষণ করি, সন্ধির ক্ষেত্রে ময়ের পরে ক, খ, গ, ঘ থাকলে ময়ের স্থানে অনুস্বার হবে। যেমন একটি শব্দ যদি আমি লিখি যে অহম যোগ কার, অনুধাবন করতে পেরেছেন শব্দটি কি হবে? অহংকার। নিয়মটি আবার বলছি, সন্ধির ক্ষেত্রে ম এর পর যদি ক, খ, গ, ঘ এসব থাকে তাহলে এই ম এর স্থানে অনুস্বার হবে। একইভাবে যদি উদাহরণ দিই আমি, সমযোগ, ঘটন, সংগঠন, আরও অনেক উদাহরণ রয়েছে। কিন্তু আরেকটি নিয়ম আছে, সেটি হচ্ছে সন্ধিবদ্ধ না হলে এক্ষেত্রে উময়ের স্থানে অনুস্বার হবে না। যেহেতু অঙ্ক শব্দটি সন্ধিবদ্ধ নয়, সেক্ষেত্রে এখানে অনুস্বার দেওয়ার কোনো সুযোগ নেই। অনেকে কিন্তু এই শব্দটি নিয়ে বিভ্রান্ত হন, কেউ কেউ এটা লিখে থাকেন ভুল। সন্ধির নিয়মে এখানে অনুস্বার লেখার সুযোগ নেই, যেহেতু সেটি সন্ধিবদ্ধ নয়। যদি আমি এই সংক্রান্ত আরও কিছু উদাহরণ দিই, তাহলে লিখব যে অঙ্কিত। তারপরে যদি আমি আরও অনেক উদাহরণ দেব, এরপরে শঙ্খ, যদি বলি শঙ্খ, তারপরে যদি বলি শৃঙ্খল, এখানে কিন্তু অনুস্বার দেওয়ার কোনো সুযোগ নেই সন্ধির নিয়মে। তারপর যদি লিখি আমি আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানে কিন্তু কখনো খ হবে না, খ হওয়ার কোনো সুযোগ নেই, সবসময় ক্ষীয় হবে। আমরা একটু মনোযোগ দিই এ বিষয়ে, যে কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষা এই শব্দ সবসময় উঁর সাথে ক্ষীয় হবে, কখনো আপনারা খ দিবেন না বা অন্য কোনো বর্ণ দিবেন না। তারপরে অন্য শব্দ যদি আমি উদাহরণ দিই, সেক্ষেত্রে যদি বলি যে বঙ্গ, মঙ্গল, প্রাঙ্গণ, যে বঙ্গ, এরপরে মঙ্গল, তারপরে যদি বলি প্রাঙ্গণ, সবই কিন্তু উম হচ্ছে, এখানে কখনো অনুস্বার দেওয়ার সুযোগ নেই। আমরা এসব বানান যদি একটু আয়ত্ত করতে পারি তাহলে অনেকগুলো বানান একসাথে শিখতে পারবো। যাচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দের বানানে। আমি এখন কয়েকটি শব্দ লিখব, যেমন স্বার্থ, একইভাবে স্বার্থপর। যদি এবার লিখি সার্থক, তারপর সার্থকতা। দেখুন, উপরে দুটি শব্দের স এর সাথে ব যুক্ত থাকবে, নিচের শব্দ দুটির সাথে স এর সাথে ব যুক্ত থাকবে না। স্বার্থ, যে এতে আমার কোনো স্বার্থ নেই, লোকটি স্বার্থপর। সার্থক যদি বলি, একটা উদাহরণ যদি দেই, জীবনে সার্থক হতে হলে কঠোর পরিশ্রম করো। তারপর সার্থকতা দিয়ে যদি একটি বাক্য বলি যে এর কোনো সার্থকতা নেই, এভাবে আমরা বাক্য দিয়ে
এসব শব্দ প্রয়োগ করতে পারি। মনে রাখতে হবে স্বার্থ, স্বার্থ পরে স নিচে ব আছে, সার্থক, সার্থকতা, এই দুটি শব্দের স-এর সাথে ব থাকবে না। এবার এরকম আরও কিছু শব্দ আমি এখন লিখে দেখাবো যেগুলো নিয়ে আপনারা প্রায় সময় বিভ্রান্ত হন। যেমন যে স্বায়ত্ত শাসন, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, এই শব্দগুলো লেখার সময় অনেকে বিভ্রান্ত হন যে কি হবে আসলে, এখানে কি এইভাবে হবে নাকি এইভাবে হবে, নাকি একেবারে যদি আরেকটি শব্দ লিখি আমি এইভাবে হবে। দেখুন, বিভ্রান্ত হয় কিন্তু মানুষ এসব শব্দে। যদি আমরা একটু সচেতন থাকি লেখার সময় তাহলে কখনো ভুল হবে না। আসল বিষয় হচ্ছে এখানে এই শব্দটি ভুল, আমি কেটে দিলাম। এই শব্দটিও ভুল, শুদ্ধ হচ্ছে স্বায়ত্ত। আমি একটু বিশ্লেষণ করি শব্দটি, যে আয়ত্ত, যদি আমি লিখি আয়ত্ত, আয়ত্ত শব্দের অর্থ হচ্ছে দখল বা অধিকার। যদি এটিকে আমি একটু যুক্ত করি যে সযোগ আয়ত্ত সমান স্বায়ত্ত। দেখুন শব্দটি গঠিত হয়ে গেল। এবার যদি এর সাথে যুক্ত করি স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত যোগ শাসন সমান স্বায়ত্ত শাসন। যেহেতু শব্দটি গঠিত হয়ে গেল তাহলে আমরা ইচ্ছামতো শব্দ দিয়ে, এই শব্দ দিয়ে অন্য কোনো শব্দ তৈরি করতে পারবো। যেমন স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ইত্যাদি। রাষ্ট্র যোগ আয়ত্ত, রাষ্ট্রায়ত্ত, একইভাবে আমরা এই শব্দটি বিশ্লেষণ করতে পারি। আশা করি আর কোনো বিভ্রান্ত হবে না। এবার যাচ্ছি পরবর্তী শব্দে, সেটি হচ্ছে সত্য। সত্য আমি লিখেই যাচ্ছি এক নাগারে। এরকম একটি শর্ত আছে বাংলা শব্দে, এটি থেকে বলতে পারি যে সত্ত্বাধিকারী। দেখুন এই শব্দগুলো কিন্তু সবার কাছে পরিচিত। সত্ত্বাধিকারী। তারপরে যদি আমি আরেকটি শব্দ লিখি যে শর্ত, মানে সত্তা, এই একটি শব্দ রয়েছে। সত্তা শব্দটি অনেকের কাছে পরিচিত। অস্তিত্ব অর্থে সত্তা শব্দটি ব্যবহৃত হয়, তবে এই শব্দটি অন্যভাবেও লেখা যায়, সেটি হচ্ছে এই দুইভাবে লেখা যায়, সত্তা, সত্তা। এবার এগুলোর অর্থ আমরা একটু খেয়াল করি। শর্ত শব্দের অর্থ হচ্ছে যে মালিকানা, আর স্বত্বাধিকারী হচ্ছে মালিক। তাহলে একইভাবে সত্তা, সত্তা, এই দুটির অর্থই কিন্তু অস্তিত্ব। এভাবে বানান কিন্তু এইভাবে হবে। আর যদি এই শব্দটি, আরেকটি শব্দ অনেকে একটু বিভ্রান্তিতে পড়তে পারেন যে সত্ত্বেও। সত্ত্বেও লিখলে যে এইভাবে হবে, অনেক সময় এই শব্দটি আমরা লিখি সত্ত্বেও। আশা করি এই শব্দগুলো বুঝতে পেরেছেন আপনারা, আর বিভ্রান্ত হওয়ার কোনো কারণ আপাতত আমি দেখছি না। যাচ্ছি এবার পরবর্তী শব্দে।
এখন আমি কয়েকটি শব্দ লিখব। এই শব্দগুলো নিয়ে আপনাদের অনেক বিভ্রান্তি, যেমন দেখুন, কিছু শব্দের নিচে দন্তস্বয়ে ত আর কিছু শব্দে দন্তস্বয়ে থ। কোথায় কোনটি হবে একটু আমরা মনোযোগ সহকারে দেখি। আমি কয়েকটি শব্দ লিখি। বিশ্বস্ত। আরেকটি শব্দ লিখি, আশ্বস্ত। এই দুটি শব্দে দন্তস্বয়ে ত হয়েছে। আবার যদি আমি আরও কয়েকটি শব্দ যোগ করি এখানে, যে কণ্ঠস্থ, মুখস্থ, গৃহস্থ, আমি লিখি একটু। কণ্ঠস্থ, মুখস্থ, গৃহস্থ। দেখুন, এই তিনটি শব্দই কিন্তু দন্তস্বয়ের সাথে থ হয়েছে। থ থ কিন্তু কেন? একটি সহজ নিয়ম বলি আমি। এখানে দন্তস্বয়ে ত, এই শব্দটিতে হয়েছে এটি যে মানে প্রত্যয় যুগে। যদি বিশ্লেষণ করি এই শব্দটি বিশ্বাস যোগ ত, তারপরে আশ্বস্ত, আশ্বাস যোগ ত। কেন ত প্রত্যয় যুগে এই দুটি শব্দ গঠিত হয়েছে। তবে দন্তস্বয়ে থ যদি একটু গভীর মনোযোগ দিয়ে দেখি তাহলে বুঝতে হবে এগুলো প্রত্যয় যুগে হচ্ছে না। আমরা যে স্কুল জীবনে পড়েছিলাম যে এক কথায় প্রকাশ, যদি আমরা সেই সূত্রটি অবলম্বন করি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যদি এটিকে এক কথায় প্রকাশ করি, কণ্ঠে স্থিত বা স্থায়ী যা, একটু খেয়াল করি আমরা যে কণ্ঠে স্থায়ী বা স্থিত যা, এখানে স্থায়ী বা স্থিত থেকে এই শব্দটি অর্থাৎ এই শব্দাংশটি আমরা যদি নিই তাহলে সহজে এই শব্দের নিয়মটি বের করতে পারবো। যদি আমি বলি যে কণ্ঠে, এটি কিন্তু কণ্ঠ মূর্ধন্য হবে। আমি নর্তবিধানের ক্লাস নেব আগামীতে, সেখানে বিস্তারিত বলবো। যেহেতু এখানে ট বর্গীয় ধ্বনি আছে, এর আগে সবসময় মূর্ধন্য ন হয়। কণ্ঠে স্থায়ী অর্থাৎ স্থিত, স্থিত যা, কণ্ঠে স্থায়ী বা স্থিত যা সেটি কণ্ঠস্থ। একইভাবে মুখে স্থায়ী অর্থাৎ স্থিত যা। স্থায়ী বা স্থিত এর সংক্ষিপ্ত রূপ সেটি, যেটি এই শব্দের শেষে রয়েছে। একইভাবে গৃহে স্থায়ী বা স্থিত যা গৃহস্থ। কণ্ঠস্থ, মুখস্থ, গৃহস্থ, এখানে থ হবে। আর উপরের দুটি শব্দ, এরকম অনেক শব্দ রয়েছে সেগুলোতে ত প্রত্যয় যোগে হয়েছে। আশা করি আপনাদের বিভ্রান্তি দূর হবে। এবার যাচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় শব্দে। উদ্দেশ্য, উদ্দেশ্য। দেখতে একই রকম মনে হলেও এই শব্দ দুটির অর্থ ভিন্ন। উদ্দেশ্য শব্দের অর্থ হচ্ছে ঠিকানা, সন্ধান,
আমি যদি লিখি সন্ধান, তারপরে অন্বেষণ, খোঁজ ইত্যাদি। আর উদ্দেশ্য শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য, তারপরে উদ্দেশ্য শব্দের অর্থ হতে পারে অভিপ্রায় ইত্যাদি। আমি গত ক্লাসে লক্ষ্য, উদ্দেশ্য, লক্ষ্য এসব শব্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি এবার উদ্দেশ্যে লিখি অর্থাৎ এখার যোগ করি, তখন এর অর্থ দাঁড়াবে দিকে, প্রতি, খোঁজে ইত্যাদি। ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থ হতে পারে। আমি এই দুটি শব্দ বিশ্লেষণ করব একটি বাক্য দিয়ে। যদি আমি একটি বাক্য বলি, মহামারী সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমি একটু বাক্যটা লিখি। দেখুন, এই বাক্যের মাধ্যমে পুরো শব্দটি কিন্তু আপনাদের সহজ মনে হবে। দুটি শব্দ, মহামারী সম্পর্কে মহামারী সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই বাক্যে দেখুন উদ্দেশ্যে, এখানে উদ্দেশ্যে, আশা করি এবার বুঝতে পেরেছেন প্রয়োগ কোথায় এই দুটি শব্দের। এখানে উদ্দেশ্যে মানে জাতির উদ্দেশ্যে, মানে উদ্দেশ্য, আর উদ্দেশ্য হচ্ছে সচেতন করার জন্য। কার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন? জাতির উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? মহামারী সম্পর্কে সচেতন করতে। আমি যদি আরেকটি উদাহরণ দিই, তাহলে বলতে হয় যে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হলেন। আমি আবার বলছি, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হলেন। কিসের উদ্দেশ্যে? খোঁজ, অন্বেষণ, ঠিকানা হচ্ছে বিশ্ববিদ্যালয়, সেই জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে বের হলেন? জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। উদ্দেশ্য মানে লক্ষ্যে, অর্থাৎ জ্ঞান অর্জনের লক্ষ্যে। আশা করি বুঝতে পেরেছেন। যাচ্ছি এবার পরবর্তী শব্দে। এটি অনেকে বিভ্রান্ত হন যে কিছু শব্দ যেগুলো সমাসবদ্ধ সেগুলো আলাদা লিখব নাকি একসাথে লিখব, এরকম বিভ্রান্তি অনেকের মধ্যে থাকে। আশা করি আজকের ক্লাসের পর আর বিভ্রান্ত হবেন না আপনারা। কিছু সমাসবদ্ধ শব্দ রয়েছে, সেগুলোকে একসাথে লিখতে হবে। যেমন রাজপথ, যে পথের রাজা রাজপথ, যেহেতু এটি সমাসবদ্ধ শব্দ সমস্ত পদ, এটিকে একসাথে লিখতে হবে এইভাবে, যে রাজ পথ। এইভাবে লিখলে শব্দটি ভুল, লিখতে হবে এইভাবে, এক শব্দ করে লিখতে হবে। আমরা লিখব এইভাবে। আর যদি আরও শব্দ বলি, যে শিক্ষামন্ত্রী, দেখুন এখানে কোনো মাঝখানে
ফাঁকা রাখা যাবে না। আরও যদি উদাহরণ দিই, যে প্রধান শিক্ষক, এটিও গুরুত্বপূর্ণ শব্দ আপনাদের জন্য। প্রধান শিক্ষক। একইভাবে প্রধানমন্ত্রী। যদি আরও উদাহরণ দিই, যে মন গড়া। দেখুন এখানে কিন্তু মাঝখানে স্পেস বা ফাঁকা জায়গা রাখার কোনো সুযোগ নেই, দিলে সেগুলো ভুল হবে। তারপর যদি আরও উদাহরণে যাই আমি, যে কাজল কালো। কাজলের ন্যায় কালো, কাজল কালো, এক শব্দ লিখতে হবে। বিষাদ সিন্ধু, এক শব্দে লিখতে হবে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তবে বিশেষ প্রয়োজনে মাঝখানে হাইফেন ব্যবহার করা যেতে পারে। যেমন যদি কয়েকটি উদাহরণ দিই, যে মা ছেলে, মা ছেলে। তারপরে মা বাবা, পথে ঘাটে, এইভাবে লেখা যায়। তারপর হাইফেন দিয়ে যদি লিখতে হয় তাহলে জল, স্থল, আকাশ। দেখুন এই শব্দটি কিন্তু তিনটি শব্দ যুক্ত, জল, স্থল, আকাশ। এভাবে বিশেষ প্রয়োজনে হাইফেন ব্যবহার করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যাচ্ছি সর্বশেষ শব্দে, আজকের আলোচনার সর্বশেষ শব্দ। এসব নিয়ে বিভ্রান্তি আপনাদের আছেই, একটু মনোযোগী হলে কিন্তু আর কখনো এই শব্দগুলো লিখতে ভুল হবে না। যেমন বাংলায় দুটি যুক্ত বর্ণ আছে, একটি এরকম, আরেকটি হচ্ছে এটি। কিন্তু কোনটি কি আসলে আমি এটি নিচে লিখি বোঝানোর সুবিধার্থে। এটি হচ্ছে এরকম। যুক্তবর্ণ দুটি ভেঙে লিখলে হবে, এই যুক্তবর্ণের নাম হচ্ছে হ যোগ দন্ত ন। যদি ন নিচে থাকে এটিকে মূর্ধন্য ন ধরতে হবে। আমি যুক্তবর্ণের ক্লাসে এসব বিস্তারিত বলেছিলাম, যারা দেখেছেন আশা করি তাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এইভাবে হবে, উপরে থাকলে দন্ত ন, নিচে থাকলে সেটি মূর্ধন্য ন। এবার যদি প্রয়োগে দেখি আমরা, যে চিহ্ন, এভাবে হবে। তারপরে মূর্ধান্য। আবার একইভাবে এখানে দেখবেন, যেহেতু অপরাহ্ন শব্দে মূর্ধন্য ন ব্যবহৃত হয় বানানের নিয়ম অনুসারে, সেজন্য আমরা এটিকে এইভাবে লিখব। কখনো উপরে দেওয়ার সুযোগ নেই, দিলে ভুল হবে। একইভাবে যদি আরেকটি শব্দ আমি লিখি, যে পূর্বাহ্ন, দেখুন মূর্ধন্য ন এইভাবে হবে, নিচে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বানান সম্পর্কে ধারণা পেয়েছি। আজ এ পর্যন্তই থাক, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।